এশিয়া কাপের ফাইনাল নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহাদি। হাসান মাহাদি, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। একদম শুরুতে যেটা আসলে বলছিলাম যে পাকিস্তানকে অল্পের জন্য হারাতে পারেনি বাংলাদেশ, সেই জায়গা থেকে আসলে আজকের উত্তেজনাটাই অন্যরকম হওয়ার কথা ছিল। পাকিস্তান যদি আলটিমেটলি শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে জিতে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান রয়েছেন আফসোসটা কি একটু বেশি হয়ে যাবে? আফসোস কেন হবে? মানে পাকিস্তানকে তো বাংলাদেশ হারাতে পারে নাই। এমন এমন যদি হতো যে হ্যাঁ পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ, অল্পের জন্য জিতে নাই, জেতা আর হারার ব্যাপারটা অল্পের জন্য হয় না। হেরেছেন, বাংলাদেশ হেরেছে নিশ্চিতভাবেই। মানে 136 বাংলাদেশ দলের চেস করা উচিত ছিল, সেটা বাংলাদেশের ব্যাটারদের অমার্জনীয় ব্যর্থতার কারণে বাংলাদেশ এটা করতে পারে নাই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে দল জিতেছে সে যোগ্য দল হিসেবেই জিতেছে। এটা নিয়ে আফসোসের বা পাকিস্তান যদি এশিয়া কাপ জিতে যায় সেটার জন্য বাংলাদেশি ফ্যানরা একদম মানে তুষের আগুনের মতো জ্বলতে থাকবে, তেমন ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, বাংলাদেশি ফ্যানরা পাকিস্তান জিতলে না জ্বলে, বরঞ্চ বাংলাদেশের এরকম বাজে পারফরমেন্সের জন্য সবসময়ই জ্বলে। এটা নতুন কিছু না, আজকে জ্বলছে না, জন্ম থেকেই জ্বলছে। সুতরাং আমার কাছে মনে হয় না। আর আপনি যেটা বলেছেন, যদি পাকিস্তান জিতে যায়, এখানে অনেক বড় যদির হিসাবটা মিলিয়ে তারপরে পাকিস্তানের জেতার হিসাবটা, গ্রুপ পর্বের 2 ম্যাচেই সিম্পলি ইন্ডিয়ার কাছে পাকিস্তান দলটা উড়ে গেছে। আজকে ফাইনাল বলেই আমি বলছি যে মেবি গ্রুপ পর্বের 2টা ম্যাচের তুলনায় একটু টাফ কম্পিটিশন এই ম্যাচটাতে হতে পারে, কারণ ফাইনালের একটা এক্সট্রা প্রেশার থাকে, সেই প্রেশারটার কারণে। আদারওয়াইজ নট অনলি দ্যাট, শুধুমাত্র আপনার পাকিস্তান না, এশিয়ার অন্য যে কোনো দলই ইন্ডিয়ার সামনে শক্তির বিচারে, নট অনলি দ্যাট শুধুমাত্র এশিয়ার দল, ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের সেরা সেরা দলও এখন ইন্ডিয়াকে সবসময় সেই সমীহটা করে যেই সমীহটাকে তাদেরকে নাম্বার 1 বানিয়েছে। নিঃসন্দেহে আমরা এর আগে দেখেছি ইন্ডিয়ার বেশ কিছু প্লেয়ারকে তারা বিশ্রাম দিয়েছে। ফাইনালে নিশ্চয়ই জাসপ্রীত বুমরাকে তারা ফেরাতে চাইবে, এবং টোটালি আসলে শক্তিমত্তার দিক থেকে এবারের এশিয়া কাপে একদম টপ ফেভারিট হিসেবেই কিন্তু ভারত খেলছে, এবং তাদের অন্যদের বিপক্ষে খেলার আগে তাদের যে গ্যাপটা শক্তিমত্তার, সেটা কি আসলে একটু বেশি কিনা এবার ভারতের এগেনস্টে অন্যদের তুলনায়? এক্স্যাক্টলি খালিদ, এই শোতেই আমি বলেছিলাম যে ইন্ডিয়া যদি 10 হয় তাহলে বাকি এশিয়ার দলগুলা 5.5 এর বেশি না। এটা বলার পেছনে একটা কারণ ছিল। যখন আপনি দেখেন যে ইন্ডিয়া তার গ্রুপ মানে এখনো পর্যন্ত তারা ফাইনালে উঠেছে 6টা ম্যাচ টানা জিতে, কোনো ম্যাচ তারা হারে নাই। হ্যাঁ, লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা তারা সুপার ওভারে জিতেছে। সুপার ওভারে জিতলেও ইন্ডিয়া যেরকম ব্যাটিং করেছিল 200+, মানে 202 রান করেছিল, এইটাই হচ্ছে ইন্ডিয়ার সহজাত মানে রান করার এবিলিটি। তারা এই রানটাকে আরো বড় করতে পারে, তাদের সেই সুযোগটা আছে। হ্যাঁ, সেই দিন শ্রীলঙ্কান 1-2জন ব্যাটার তার মানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে রানটাকে টাই করে ফেলেছিল, তারপরে সুপার ওভারে গিয়ে আবার হারতেই হয়েছে ফাইনালি। ইন্ডিয়ার সাথে শক্তির পার্থক্য সব জায়গায়, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3টা ডিপার্টমেন্টে অন্য দলগুলোর সাথে নিশ্চিতভাবে আপনার চোখে পড়বে। নিশ্চয়ই। কিন্তু আমরা গতকালকে মর্নে মর্কেল যে কথাটা বলছিলেন, কিংবা এর আগে রবি শাস্ত্রীর কথাও আমরা শুনছিলাম যে এবারের এশিয়া কাপের উইকেটটা একটু মনে হচ্ছে যে ট্রিকি, অর্থাৎ নেমেই একেবারে হার্ড হিটার ব্যাটসম্যানরা হিট করতে শুরু করবেন, রান পেতে শুরু করবেন। ব্যাপারটা আসলে সেরকম নয়। সূর্যকুমার যাদবকে সতর্ক করা হয়েছে, তার সিনিয়ররা সেভাবে বলেছেন যে প্রথমে একটু দেখে শুনে খেলতে হবে। মর্নে মর্কেলও বলছিলেন গতকালকে যে যদি ভালো কিছু করতে হয় সেক্ষেত্রে আসলে আলটিমেটলি স্ট্রাইক রোটেট করে, অর্থাৎ ভাইটাল মোমেন্টে উইকেট হারালেই নতুন ব্যাটসম্যান এসে কিছু করতে পারবে না এই উইকেটে। সো আসলে কি এই জায়গাটা চ্যালেঞ্জ কিনা? এই জায়গাটা তো সবসময় চ্যালেঞ্জ। আপনি যদি দেখেন দুবাই এবং আবুধাবিতেও খেলা হয়েছে, দুবাইতেও খেলা হয়েছে। আবুধাবির উইকেট দুবাইয়ের তুলনায় কম্পারেটিভলি বেটার ছিল, বাট এর আগে 2022 এশিয়া কাপ আমরা যখন দেখেছি তখন উইকেট ওয়াজ ভেরি স্লো। সেই তুলনায় এবারকার উইকেট কম্পারেটিভলি বেটার। হ্যাঁ, দুবাইয়ের উইকেট মানে দুবাইতে যে পরিমাণ গরম থাকে, তার উইকেট নেচার কন্ডিশন স্লো অ্যান্ড স্লাগিশ। এটা নতুন কিছু না, খুবই পুরনো। যারা এত বছর ধরে দুবাই, আবুধাবি, শারজাতে খেলেছে তারা জানে উইকেটের নেচার কেমন। এবং এই পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই দলগুলো হরহামেশাই, ইনফ্যাক্ট আফগানিস্তানে তো সেটা হোম ভেন্যুর মতন এখন, তো হরহামেশাই খেলে। এই ধরনের উইকেট আমাদের সাবকন্টিনেন্টেও পাওয়া যায়। আপনি যদি অভিষেক শর্মার খেলাটা দেখেন, উইকেট স্লো, উইকেট স্লাগিশ, উইকেট ফাস্ট, উইকেট কেমন ম্যাটার করে? কোনো কিছুই ম্যাটার করে না। তিনি তারটাই খেলে যান, তিনি যেভাবে খেলতে পছন্দ করেন সেভাবেই খেলতে যান। 6 ম্যাচে 309 রান,
51.5 হচ্ছে তার এভারেজ, স্ট্রাইক রেট 200-র উপরে, 202 সামথিং। তো আনবিলিভেবল না? যারা খেলতে পারছেন তারা পারছেন। আপনি পাতুম নিশাঙ্কাকে দেখেন না, লাস্ট ম্যাচে 54 বা 58 বলে, আমি ইফ আই নট রং, 58 বলে 107 রানের ইনিংস খেলেছেন। আনবিলিভেবল না? সুতরাং আমার কাছে মনে হয় উইকেট ট্রিকি, ডেফিনেটলি দুবাইয়ের উইকেট আগে থেকেও ট্রিকি। এখানে একটু দেখে, একটু লেটে যেহেতু আসে, সো একটু দাঁড়িয়ে থাকে, যেটা বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কিছুই করার দরকার ছিল না। উইকেটে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র কবজির মোচরে খেলে যাওয়া, বা মানে যেই বলের যেই ট্রিটমেন্ট সেটা খেলে গিয়ে স্ট্রাইক রোটেট করলে বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো, সেটা বাংলাদেশ দল করে নেয়। আই হোপ ইন্ডিয়া বা পাকিস্তান মাচ মোর ম্যাচিওর। পাকিস্তান এই দলটাকে আমি ম্যাচিওর বলি না এখন আর, বাংলাদেশের চেয়ে ভালো দল এটা একদমই না, কোনোভাবেই না, বাট ইন্ডিয়া অনেক ম্যাচিওর টিম, তারা জানে। নিঃসন্দেহে। কিন্তু টি-20 ক্রিকেটে সাধারণত দেখা যায় যে দুজন ব্যাটসম্যান যদি তাদের ভালো পারফরমেন্সটা দেখাতে পারেন, আলটিমেটলি ম্যাচটা বের করে আনা যায়। আমরা শ্রীলঙ্কার এগেনস্টে দেখেছি ইন্ডিয়ার বিপক্ষে তারা অলমোস্ট ম্যাচটা বের করে ফেলেছিল দু একজন ব্যাটসম্যানের কারিশমাতে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছিল যে সাইফ হাসান দাঁড়িয়ে গিয়েছিলেন, কিন্তু তার একজন পার্টনার প্রয়োজন ছিল, সেটা তারা পারেননি। ফাইনালে কি এরকম কিছু হবে যে দুজন ব্যাটসম্যান বা তিনজন ব্যাটসম্যান রান করতে পারলেই আলটিমেটলি তারা তাদের যে লক্ষ্যটা, অর্থাৎ শিরোপা, সেটা জিতে ফেলতে পারে? ইন্ডিয়া দলটার আপনি যদি একটু জাস্ট ইন্ডিয়া দলটা নিয়ে আগে বলি, ইন্ডিয়া দলটার আপনি যদি একটু ব্যাটিং অর্ডারটা দেখেন, তাহলে দেখবেন যে সঞ্জু স্যামসাং এর মতন প্লেয়ার যে কিনা মানে ওপেন করেন, তাকে আপনার মিডল অর্ডারে নামানো হচ্ছে। অনেক আলোচনা আমি শুনেছি, আপনাদের রিপোর্টটাও দেখছিলাম, যে বলা হচ্ছে ইন্ডিয়ার মিডল অর্ডার একটু সেই পরীক্ষায় তো দিতে হয় নাই, মানে পরীক্ষায় নামেই নাই, পরীক্ষায় তো বসতে হবে। টপ অর্ডার বা অভিষেক শর্মা একা এত ভালো খেলেছেন, শুভমান গিল বিট আউট অফ ফর্ম, একটা ম্যাচে 47 করেছেন, তাছাড়া শুভমান গিলের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী ব্যাটিংটা পাওয়া যায় না। দেখবেন আজকের ম্যাচে হয়তো বা অভিষেক শর্মা না শুভমান গিল দুর্দান্ত একটা ইনিংস খেলে ফেলেছে, প্রত্যেকে একজনের চেয়ে একজন ভালো। আপনি সঞ্জু স্যামসাং এর কথা বলেন, শিবম দুবে নিশ্চয়ই আজকে ফিরবেন দলে, তিলক ভার্মা অলসো ভেরি গুড, সূর্যকুমার যাদব আউট অফ ফর্ম। এরকম একটা ফাইনাল ম্যাচে সূর্যার মতো প্লেয়ার ডেফিনেটলি জ্বলে ওঠার চেষ্টা করবেন। তো অক্ষর প্যাটেলের কথা যদি চিন্তা করেন, অক্ষর প্যাটেল পর্যন্ত, হার্দিক পান্ডিয়া একটু নিগলস তারা আছে, একটু ইঞ্জুরি নিয়ে কনসার্ন, বাট আই হোপ এই ম্যাচে তিনি খেলবেন। সো 8 জন তাদের অলমোস্ট জেনুইন ব্যাটার, আমি অক্ষর প্যাটেলকে জেনুইন ব্যাটার হিসেবে ট্রিট করি। সেই জায়গা থেকে আপনি যদি পাকিস্তান দলকে চিন্তা করেন, এখানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখানোর মতো প্লেয়ার আসলে কম। সাইম আইয়ুব আউট অফ ফর্ম, 4টা ম্যাচে 0 রানে আউট হয়েছেন। আরেকজন ভেরি ইম্পর্টেন্ট বা কি ফ্যাক্টর হতে পারেন বা পাকিস্তানের হয়ে ইন্ডিয়ার বিপক্ষে ভালো খেলা প্লেয়ার হচ্ছে ফখর জামান। ফখর জামান আসলে সেভাবে রান করতে পারেনি। এই দুই বাহাতি ব্যাটারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স আছে, যারা কিনা একটা ম্যাচে প্রতিপক্ষকে চাইলে উড়িয়ে দিতে পারে। এটা সাইম আইয়ুবও পারেন, ফখর জামানও পারেন। ফখর জামান টেস্টেড, সাইম আইয়ুব ভেরি ইয়াং। এই দুইজনের মধ্যে একজনের উপরে আসলে আপনাকে আজকে নজর রাখতে হবে। তারা দুজনই যদি ভালো খেলতে পারেন তাহলে তো দারুণ। কিন্তু এই জায়গাটা, এই প্রশ্নটা আসলে করতে চাচ্ছিলাম যে আমরা দেখেছি অভিষেক শর্মার কথা বলছি, শুভমান গিলের কথা বলছি, তারা এক একজন এক এক ধরনের ব্রিলিয়ান্ট ব্যাটসম্যান, তারা যে কোনো দিন যেদিন জ্বলে উঠবেন সব কিছু ভেঙে চুরে ফেলতে পারেন। পাকিস্তানের এখন যে ট্রানজিশন পিরিয়ডটা চলছে, সেখানে আসলে এরকম ক্রিকেটারের তো অনেক বেশি অভাব মনে হচ্ছে, অনেকটা বেশি পিছিয়ে তারা। সালমান আগা হচ্ছে এই দলটার ক্যাপ্টেন। সালমান আগা এই এশিয়া কাপে 6 ম্যাচে 62 বা 64 রান করেছেন, তার সর্বোচ্চ রান হচ্ছে 20। তার স্ট্রাইক রেট এশিয়া কাপেরটা বাদই দিলাম, আমি গুনতেই যাই নাই, ওভারঅল তার ক্যারিয়ার স্ট্রাইক রেট 110। এখন আপনি ইন্ডিয়া দলটার একদম মানে অক্ষর প্যাটেলের স্ট্রাইক রেটও তার চেয়ে অনেক হেলদি। সালমান আগা যে দলটাকে নেতৃত্ব দিচ্ছেন, মানে যার আসলে এই দলে থাকাটা উচিত কিনা, এই প্রশ্নটাই আমি করতে পারি। আপনি বাবর এবং রিজওয়ানকে কেন বাদ দিয়েছেন? স্ট্রাইক রেট ভালো না, একটু স্লো খেলে। সালমান আগা কি খুব মানে একাকার করে দিচ্ছে সব কিছু? সো এক্সপিরিয়েন্স কাউন্ট করতে হয়। বাবর আজমের মতো ক্লাস ব্যাটার, যার ফর্ম হয়তো বা ছিল না, ফর্ম তো টেম্পোরারি ব্যাপার, ক্লাস পার্মানেন্ট। এখানে বাবর আজম কিংবা রিজওয়ানের মতন যারা কিনা 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে 10 উইকেটে হারিয়েছিল, দুজন মিলে খেলাটা শেষ করেছিলেন। এই দুই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারের এই দলে থাকাটা জরুরি ছিল। শাহিন শাহ আফ্রিদি আছেন, 91 টি-20 খেলা, হারিস রফ 90-র কাছাকাছি। তাদের পেস অ্যাটাক বিট আমি বলবো যে এক্সপিরিয়েন্স পেস অ্যাটাক, বাট তার স্পিন অ্যাটাক, সেই স্পিন অ্যাটাক কে আছে যে স্পিন অ্যাটাক দিয়ে প্রতিপক্ষকে এই ধরনের স্লো উইকেটে ঘায়াল করা যায়? ইন্ডিয়ার স্পিন ডিপার্টমেন্ট দেখেন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মানে একটার চেয়ে একটা ভ্যারাইটি। কাকে খেলে কি সুবিধা করতে পারবেন? ধরেন বরুণ চক্রবর্তী মিস্ট্রি করবে, কুলদীপ চায়নাম্যান করবে, অক্ষর লেফট আর্ম অর্থোডক্স করবে।
কোন দিকে আপনি সেটেল হবেন? আপনাকে সেটেল হওয়ার সুযোগই তো ওরা করে দেয় না। মানে এত ভালো, এত ফর্মিডেবল বিষয়টা আসলে এইরকমই দাঁড়াচ্ছে যে পাকিস্তানের বর্তমান অবস্থান ভারতের চেয়ে অনেকখানি পিছিয়ে, কিন্তু যেহেতু টি-20 ম্যাচ নিজেদের দিনে আসলে জ্বলে উঠতে পারলে অনেক কিছুই হওয়া সম্ভব। আগের দুটো ম্যাচ পাকিস্তান হেরেছে ভারতের এগেনস্টে, এবং টানা 3টা ম্যাচ হারার আসলে এরকম টুর্নামেন্টের রেকর্ড নেই। সেটা আজকে হয়ে যাবে কিনা সেটাই আসলে দেখার বিষয়। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। হাসান মাদি, অনেক ধন্যবাদ খেলাযোগে যুক্ত হওয়ার জন্য।